আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগত। যারা যুক্ত হয়েছেন, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। পাশাপাশি মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দিবেন ক্লাস শুরু হয়ে গেছে, সবাই যেন দ্রুত করে নেয়। আজকের এই ক্লাসটা যেহেতু নতুন ব্যাচের একটা ফ্রি ক্লাস হচ্ছে, আজকের এই ক্লাসটা সবার জন্য উন্মুক্ত আছে, কাজেই আপনাদের উচিত হবে আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে আজকের এই ক্লাসটা শেয়ার করা এবং পাশাপাশি পরিচিতদেরকে মেনশন করা। আজকে আমরা অনার গুরুত্বপূর্ণ একটা ক্লাস করব। এই ক্লাসটা যদি কেউ শিখে ভালোভাবে, তাহলে সে এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই সে সমাধান করতে পারবে। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, সালাম দিয়েছেন অনেকে, ওয়ালাইকুম আসসালাম। আপনারা আপনাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিয়েন, তাহলে তারাও এই ক্লাসটা দেখে উপকৃত হবে। এবং আমাদের যেহেতু এটা একটা নতুন ব্যাচ চলছে, সামনে হচ্ছে দ্বিতীয় বর্ষের পরীক্ষা এবং তৃতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং ভূগোল ডিপার্টমেন্টেরও কোর্স যেহেতু চলমান আছে, কাজেই কেউ যদি ভর্তি হতে চায় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। 833571719 এই নাম্বারে যোগাযোগ করে ভর্তি হতে। আচ্ছা, আমরা আজকে আমাদের লেকচার শিটের দ্বিতীয় অঙ্ক করব এবং এটা হচ্ছে গণসংখ্যা নিবেশন সারণীর একটা পূর্ণাঙ্গ ক্লাস। তো আমি প্রথমে আমাদের লেকচার শিট থেকে তোমাদেরকে একটু অঙ্কটা দেখাবো যে আজকে আমরা কোন অঙ্ক সমাধান করব, তারপরে আমরা আমাদের ক্লাস শুরু করে দেব। আচ্ছা, এটা হচ্ছে আমাদের সেই লেকচার শিটটা, যে লেকচার শিটটা আমার এখানে কেউ ভর্তি হলে তাকে আমরা দিয়ে দেই। আচ্ছা, তো এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো আমরা গত ক্লাসে এখান থেকে একটা অঙ্ক সমাধান করেছিলাম। আমি বারবার বলছিলাম যে আজকে আমাদের ক্লাসটা ফেসবুকে হবে, তারপরেও হচ্ছে যারা জুমে তোমরা যুক্ত হওয়ার চেষ্টা করতেছো, কাজটা কিন্তু মোটেও ঠিক করো নাই। দেখো তোমরা জুমে যুক্ত হওয়ার পর তোমার আইডিটা সরাসরি স্ক্রিনে শো করতেছে। কেউ জুমে যুক্ত হওয়ার চেষ্টা করো না। আমরা আজকে আমাদের লেকচার শিটের 2 নম্বর অঙ্ক সমাধান করব। কেউ ক্লাসে একটু তোমার ডিস্টার্ব করিও না, তাহলে কিন্তু ক্লাসটা শেষ করতে পারবো না। আমরা দ্রুত আজকে ক্লাসটা শেষ করব এবং এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চলমান প্রিলি মাস্টার্স এর পরীক্ষার্থীদের জন্য আজকের এই ক্লাসটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। দেখো, প্রবলেম 2 সলভ করব আজকে আমরা। প্রবলেম 2 এর মধ্যে দেওয়া আছে নিচের তথ্যসমূহ থেকে উপযুক্ত ব্যবধান নিয়ে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো এবং আয়তলেখ অঙ্কন করো। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের কি করতে হবে এটা একটু মনোযোগ সহকারে তোমরা দেখো। পরীক্ষায় যখন তোমাদেরকে প্রশ্ন দেওয়া হবে, ঠিক এরকম একটা প্রশ্ন তোমাদের সামনে থাকবে। এই প্রশ্ন থেকে কিভাবে গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে হবে সেই প্রসেসটা এখন আমরা দেখব। মনে রাখতে হবে, গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা প্রয়োজন, এটা হচ্ছে শ্রেণী ব্যবধান। অঙ্কের মধ্যে শ্রেণী ব্যবধান আছে কিনা আমাদেরকে খুঁজে দেখতে হবে। আজকের অঙ্কে দেখো, শ্রেণী ব্যবধান দেওয়া নাই। গত দিনের অঙ্কে কিন্তু শ্রেণী ব্যবধান 10 দেওয়া ছিল। শ্রেণী ব্যবধান গত দিনের অঙ্কে দেওয়া ছিল বিধায় আমরা কি করেছিলাম, সরাসরি অঙ্ক সমাধান করেছিলাম। আজকের অঙ্কে কিন্তু কোথাও শ্রেণী ব্যবধান কথাটা উল্লেখ করা নাই, কিন্তু আজকের অঙ্কে বলে দিয়েছে যে উপযুক্ত ব্যবধান নিয়ে। অর্থাৎ এই অঙ্কটার জন্য যে শ্রেণী ব্যবধানটা উপযুক্ত হবে সেটাকে নিয়েই আমরা অঙ্ক সমাধান করব। তোমরা একটু খেয়াল করো, দেখো উপযুক্ত শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যবধান কিভাবে বের করতে হয়। খেয়াল করো তোমরা,
সবাই মনোযোগ সহকারে দেখো, একটা অঙ্ক শিখলে এই অধ্যায়ের তোমরা অনেকগুলো অঙ্ক সমাধান করতে পারবা। সর্বপ্রথম আমাদেরকে শ্রেণী ব্যবধান বের করতে হবে। তো শ্রেণী ব্যবধান বের করার যে সূত্র আছে, আমরা একটু সূত্র সম্পর্কে আলোচনা করে নেই। শ্রেণী ব্যবধান, যাকে ইংরেজিতে বলা হয় ক্লাস ইন্টারভ্যাল, আর সংক্ষেপে সিআই দ্বারা প্রকাশ করা হয়। এই শ্রেণী ব্যবধান বের করার জন্য যে সূত্র প্রয়োজন, এই সূত্র হচ্ছে পরিসর ভাগ পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান বের করার সূত্র। আজকের অঙ্কটা আমরা এই সূত্রের মাধ্যমে শ্রেণী ব্যবধান বের করে সমাধান করব। কিন্তু এখন দেখা যাচ্ছে এখানে আবার পরিসরের জন্য আলাদা একটা সূত্র আছে। পরিসরের সূত্রটা একটু দেখে নিই। পরিসরকে ইংরেজিতে বলা হয় রেঞ্জ এবং বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা যোগ এক দেওয়া আছে। তোমরা যারা অনার্সে পড়ো তোমাদের এখানে যোগ এক দেওয়ার কোনো প্রয়োজন নাই। আর যদি কেউ দিয়েও অঙ্ক করো সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখো শ্রেণী সংখ্যা। অঙ্কে যদি শ্রেণী সংখ্যা দেওয়া না থাকে, অঙ্কে যদি কোনো মানেই দেওয়া না থাকে, সেক্ষেত্রে আমরা শ্রেণী সংখ্যা বের করবো স্টাউজের সূত্র অনুসরণ করে। তাহলে আমরা এখানে লিখি শ্রেণী সংখ্যা। এই শ্রেণী সংখ্যাকে ইংরেজির ছোট হাতের কে দ্বারা প্রকাশ করা হয়। শ্রেণী সংখ্যা বের করার একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে 1+3.322 log n। 1+3.322 log n, এটা হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা বের করার স্টাউজের সূত্র। এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে এখন দেখো, অঙ্ক সমাধান করার জন্য আমাদের কি কি প্রয়োজন হচ্ছে। প্রথমে প্রয়োজন হচ্ছে পরিসর, এরপর শ্রেণী সংখ্যা, এরপর শ্রেণী ব্যবধান। পরিসর বের করার জন্য আমাদের কি কি প্রয়োজন দেখো তো, সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা। এ দুটো আমরা কোথায় পাবো? আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে। প্রশ্ন থেকে আমরা খুঁজে খুঁজে সর্বোচ্চ সংখ্যা এবং সর্বনিম্ন সংখ্যা প্রথমে বের করে নিব। এরপর কি করতে হবে দেখো, এরপর আমাদেরকে শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যাটা এই সূত্রের সাহায্যে আমরা বের করব। তো সূত্রের এখানে দেখো এন এর মানের প্রয়োজন আছে। তাহলে অঙ্ক করতে গিয়ে আমাদেরকে সর্বোচ্চ সংখ্যা, সর্বনিম্ন সংখ্যা, এরপর এন এর মানটাও বের করে নিতে হবে। এন এর মান কাকে বলে? এন হচ্ছে মোট উপাত্তের সংখ্যা। এই অঙ্কের মধ্যে কতগুলো উপাত্ত আছে, এটার সংখ্যাই হচ্ছে আমাদের এন এর মান। আমরা এন এর মানটা এভাবে বের করে নিব। তাহলে এই যে সূত্রটা এখানে দেওয়া আছে, তোমরা চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আমি তারপরেই হচ্ছে তোমাদেরকে প্রশ্ন দেখিয়ে প্রশ্নটা কিভাবে সমাধান করতে হবে এটা পড়াবো। যেহেতু আমাদের নতুন ব্যাচে ধারাবাহিক ফ্রি ক্লাস চলছে, আমরা 4টা ক্লাস ফ্রি দিয়ে থাকবো সকলের উদ্দেশ্যে। তোমাদের উচিত হবে তোমাদের পরিচিত বন্ধু বান্ধবদেরকে আজকের এই ক্লাসের লিঙ্কটা শেয়ার করা। এবং তোমরা যে যে কলেজে পড়ো সেই কলেজে যদি তোমাদের কোনো বন্ধু তোমাদের কাছে জিজ্ঞাসা করে যে কোথাও পরিসংখ্যান এবং কম্পালসরি ইংরেজি পড়ো কিনা, তোমরা আমার কোর্সের বিষয়ে জানাইতে পারো। আচ্ছা, অনেকে প্রশ্ন করছে কত অধ্যায় পড়াচ্ছি। এটা হচ্ছে আমাদের বইয়ের দ্বিতীয় অধ্যায় এবং আমাদের লেকচার শিটেরও দ্বিতীয় অধ্যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা শুরু করে দিচ্ছি। আমাদের লেকচার শিট দেখে এই সম্পূর্ণ অঙ্কটাকে কিভাবে সলভ করতে হবে এইটার কাজ। আমাদের এখানে কিন্তু আজকে আয়তলেখ অঙ্কন করতে বলছে, কিন্তু আমরা আজকে আয়তলেখ অঙ্কন করব না। আমরা শুধুমাত্র গণসংখ্যা নিবেশন সারণী পর্যন্ত অঙ্কন করব। আমাদের এই ক্লাসগুলো নিয়মিত লাইভ জুম অ্যাপের মাধ্যমে লাইভে হয়ে থাকে পেইড ব্যাচে। কিন্তু যেহেতু ফ্রি ক্লাস হচ্ছে, এই জন্য সবাইকে আমি ফেসবুক লাইভে এই কয়েকটা ক্লাস করতে বলছি। ফেসবুক লাইভে ক্লাস করার একটা অসুবিধা হচ্ছে, তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা বোর্ড দেখতে পারো না, আবার প্রয়োজন অনুসারে তোমরা স্ক্রিন দেখতে পারো না একসাথে। এজন্য একটু সমস্যা হয় তোমাদের। আশা করি 4টা ক্লাসের পর এই সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে আমরা কি করব, অঙ্ক সমাধান করার জন্য প্রথমে লিখব প্রদত্ত তথ্যের সর্বোচ্চ সংখ্যা। প্রদত্ত
তথ্যের সর্বোচ্চ সংখ্যা, যাকে ইংরেজিতে বলা হয় হাইয়েস্ট ভ্যালু। এরপর এখানে লিখবো সর্বনিম্ন সংখ্যা, যাকে বলা হয় লোয়েস্ট ভ্যালু, এবং মোট উপাত্ত এর সংখ্যা, অথবা শুধু মুখ দিয়ে এন লিখবো আমরা, লিখে এখানে বের করব। তোমরা তোমাদেরকে অনেকেই আশেপাশে থেকে বলবে যে পরিসংখ্যান খুবই সহজ সাবজেক্ট। আসলে পরিসংখ্যান অনেক সহজ সাবজেক্ট, কিন্তু তোমাদের কাছে এটা সহজ নাও হইতে পারে, কারণ তোমরা এখন এই ক্লাসে পড়ো। আর যে যে ক্লাসে পড়ে ওই ক্লাসের কোনো সাবজেক্ট তার কাছে কিন্তু সহজ মনে হয় না, অবশ্যই সেটা কঠিনই লাগে। তোমরা যদি প্রিলি মাস্টার্স এর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যাদের পরীক্ষা হয়ে গেল, তাদের যদি দু একজনের সাথে কথা বলতা, তাহলে তোমাদের এই যে ধারণাটা যে পরিসংখ্যানটা একদমই সহজ, না পড়লেও হবে, এই ধারণাটা তোমাদের কেটে যাইতো। পরিসংখ্যানেও কিন্তু অনেক কঠিন কঠিন অঙ্ক আছে, তবে অসম্ভব কিছু না। তোমাদেরকে অনেকেই ভয় দেখায় যে সব থেকে কঠিন সাবজেক্ট হচ্ছে এটা, মূলত সব থেকে কঠিন সাবজেক্ট এটা নয়। এই সাবজেক্টেও যদি তোমরা একটু সময় দিয়ে পড়াশোনা করো, সব সাবজেক্টের থেকে খুব সহজে এই সাবজেক্টে এ প্লাস পাওয়া যায়। তাহলে দেখো, আমরা প্রথমে সর্বোচ্চ সংখ্যা বের করে নিব এবং সর্বনিম্ন সংখ্যা বের করে নিব। তাহলে সর্বোচ্চ সংখ্যা এখানে কত দেওয়া আছে তোমরা একটু খুঁজে লিখে দাও তো দেখি, সর্বোচ্চ সংখ্যা কত। আজকের অঙ্কের সর্বোচ্চ সংখ্যা কত একটু লিখে দাও। আচ্ছা, সর্বোচ্চ সংখ্যা পাওয়া গেছে 97, এবং সর্বনিম্ন সংখ্যা কত একটু দেখো। সর্বোচ্চ সংখ্যা পেয়েছি আমরা 97, সর্বনিম্ন সংখ্যা কত আসে? আচ্ছা, সর্বনিম্ন সংখ্যা লিখে দিয়েছে সুইটি খানম, 40 লিখলাম। মোট তথ্য সংখ্যা বা এন এর মান কত আছে এটা একটু হিসাব করে দেখি আমরা। দেখো, এই যে প্রথম সারিতে সংখ্যা আছে, একটু গুণে দেখি কয়টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40টা। দেখো, আমাদের এখানে মোট তথ্য সংখ্যা হচ্ছে 40টা। তাহলে আমরা এখানে লিখতে পারি এন সমান সমান হচ্ছে কত? 40। আজকের অঙ্কে এতটুকু মান দেওয়া আছে, আর বাকি যে মানগুলো বের করতে হবে সেগুলো আমরা এখন হিসাব করে করে বের করব। তাহলে আমি তোমাদেরকে একটু আগে বললাম, এই অঙ্কগুলো বা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার জন্য সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে কি, শ্রেণী ব্যবধান বের করতে হবে। প্রশ্নে খুঁজে দেখতে হবে শ্রেণী ব্যবধান আছে কিনা। শ্রেণী ব্যবধান যদি থাকে, তাহলে আমরা শ্রেণী ব্যবধান যেটা আছে ওটাকে নিয়ে অঙ্ক করব। আর যদি শ্রেণী ব্যবধান দেওয়া না থাকে, তাহলে প্রথমেই শ্রেণী ব্যবধান বের করে নিতে হবে। শ্রেণী ব্যবধান বের করার জন্য কিসের কিসের প্রয়োজন? পরিসর প্রয়োজন এবং শ্রেণী সংখ্যা প্রয়োজন। আজকে যেহেতু তোমরা একদম নতুন স্টুডেন্ট এবং প্রথম আমরা এখানে আজকে পরিসর বের করবো, এই জন্য আজকের অঙ্কটা ভেঙে ভেঙে করব। তারপর যখন তোমরা অঙ্ক ভালোভাবে বুঝবা, যখন এক্সপার্ট হবা, তখন তোমরা শ্রেণী ব্যবধানটা একবারেই বের করে নিও, কোনো সমস্যা হবে না। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে পরিসর। পরিসরকে বড় হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। পরিসরের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা। দেখো, সর্বোচ্চ সংখ্যা কত? 97, বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত? 40। বিয়োগ করলে বিয়োগফল আসে কত দেখি, একটু রেসপন্স করবা তোমরা সবাই। এই যে 97 থেকে 40 বাদ দেবো আমরা, 97 বিয়োগ 40, অ্যান্সার আসতেছে 57। অ্যান্সার আসতেছে 57। আজকের অঙ্কের পরিসর বের হয়েছে 57। এবার আমাদের কি বের করতে হবে? শ্রেণী সংখ্যা বের করতে হবে। তাহলে আমরা এখানে লিখি অতএব শ্রেণী সংখ্যা
ছোট হাতের কে সমান সমান আমাদের সূত্র হচ্ছে 1 + 3.3 2 এরপর হচ্ছে লগ এন। মান বসিয়ে দেব সূত্রে 1 + 3.3 লগ এন এর মান কত? 40। সাইন্টিফিকের মধ্যে সম্পূর্ণ উঠাবো। দেখো, এই যে সাইন্টিফিক ক্যালকুলেটর, এটার মধ্যে সম্পূর্ণটা উঠাবো। 1 + 3.3 লগ এন এর মান হচ্ছে 40 দিলাম, দিয়ে সমান চিহ্ন প্রেস করলাম। দেখো অ্যান্সার চলে আসছে কতগুলো। এখান থেকে আমরা দশমিকের পর 3 সংখ্যা পর্যন্ত রাখবো। 6.322 রাখবো। 6.322 এই পর্যন্ত রাখবো। তোমরা তোমাদের বইয়ে অথবা অনেক শিক্ষকের কাছে দেখবা স্যারেরা এখানে কি করে, 6.322 চলে আসছে, এখানে তারা পূর্ণ সংখ্যা করে নেয়। অর্থাৎ এখানে 6.322 আসছে, তোমরা চাইলে এখানে 7 করে নিতে পারো পারো কিন্তু আমাদের যেহেতু অঙ্ক করার উদ্দেশ্য শ্রেণী সংখ্যা নয়, আমাদের অঙ্ক করার উদ্দেশ্য হচ্ছে শ্রেণী ব্যবধান বের করা। এজন্য আমরা পরবর্তীতে শ্রেণী ব্যবধানের ওখানে গিয়ে পূর্ণ সংখ্যা করে নিব, এখানে করব না। যদি তোমরা কেউ এখানে পূর্ণ সংখ্যা বের করে নাও, করতে পারো, কোথাও কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আমরা পরিসর পেয়ে গেছি, শ্রেণী সংখ্যা পেয়ে গেছি, এখন কিন্তু শ্রেণী ব্যবধান লিখতে পারি। তাহলে আমরা লিখবো অতএব শ্রেণী ব্যবধান সিআই সমান সমান পরিসর ভাগ শ্রেণী সংখ্যা। পরিসর হচ্ছে 57, শ্রেণী সংখ্যা হচ্ছে 6.322। আচ্ছা, 57কে 6.322 দিয়ে ভাগ করব। 57 ভাগ 6.322, অ্যান্সার চলে আসছে 9.016। 9.016, 9.016। এইটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান। মনে রাখতে হবে, শ্রেণী ব্যবধান যদি কখনো এরকম দশমিক আকারে আসে, আমরা ওই দশমিক সংখ্যাটাকে শ্রেণী ব্যবধান হিসেবে রাখতে পারি না। কারণ শ্রেণী ব্যবধানকে আমরা চেষ্টা করব সব সময় রাউন্ড ফিগার সংখ্যায় রূপান্তর করা। রাউন্ড ফিগার সংখ্যা কোনগুলো দেখো, হয় শূন্যওয়ালা সংখ্যা নয়তো পাঁচওয়ালা সংখ্যাগুলো রাউন্ড ফিগার হিসেবে পরিচিত। দেখো এখানে 5 একটা রাউন্ড ফিগার সংখ্যা, 15 একটা রাউন্ড ফিগার, 25 একটা রাউন্ড ফিগার, তারপর হচ্ছে 35 একটা রাউন্ড ফিগার, এগুলো হচ্ছে রাউন্ড ফিগার সংখ্যা। আর এদিকে শূন্যওয়ালা সংখ্যা হচ্ছে 0 হতে পারে, 10 হতে পারে, 20 হতে পারে, এরকম। তো আমরা এখানে দেখো 9 দশমিক সামথিং আসছে, আমরা এটাকে 10 ধরে নেব অঙ্ক করার সুবিধার্থে। আমরা এখানে কি করব, শ্রেণী ব্যবধান 10 ধরে নিব। অঙ্ক করার সুবিধার্থেই আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে নিলাম। তোমরা চাইলে 9 ধরে অঙ্ক করতে পারো, কোনো সমস্যা হবে না। তবে চেষ্টা করবা 5ওয়ালা সংখ্যা অথবা 10ওয়ালা সংখ্যা, মানে শূন্যওয়ালা সংখ্যা, এরকম সংখ্যা নিয়ে অঙ্ক সমাধান করার জন্য। এতে তোমাদের অঙ্ক করতে অনেক সুবিধা হবে। এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও, যদি বুঝে থাকো ওকে লিখে দিবা, আর না বুঝে থাকলে কোথায় বোঝো নাই প্রশ্ন করবা। তোমাদের কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো, প্রশ্ন না থাকলে ওকে লিখে দাও। আচ্ছা, তোমরা বুঝতে পারছো। তাহলে এখন আমরা পরের অংশে চলে যাচ্ছি। দেখো শ্রেণী ব্যবধান কিন্তু চলে আসছে, এখন আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব। তো গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করতে গিয়ে আমাদের আরো দুইটা বিষয় খেয়াল করতে হবে। একটা হচ্ছে পদ্ধতি কি, কোন পদ্ধতিতে অঙ্ক দেওয়া আছে বা কোন পদ্ধতিতে আমরা গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব, এটা। আরেকটা হচ্ছে, আচ্ছা, এটাই হচ্ছে আমাদের এখন বিবেচনা করতে হবে। তো আমরা আগে এটা মিশিয়ে দিই, মিশিয়ে দিয়ে একটা ভাষা লিখতে হয়, আমাদের হেডিং লিখতে হয়। সেই হেডিংটা আমরা এখানে লিখে নেই। তাহলে আমরা এখানে হেডিংটা লেখা শুরু করে দেই।
আমরা ভাষাটা লিখবো যে আরম্ভ সংখ্যা। সর্বনিম্ন সংখ্যা থেকে আমরা শুরু করব। সর্বনিম্ন সংখ্যা কত দেওয়া আছে দেখো, 40 দেওয়া আছে, তাহলে আরম্ভ সংখ্যা কত হবে আজকের? 40। তাহলে আরম্ভ সংখ্যা 40 থেকে শুরু করে বহির্ভুক্ত পদ্ধতি তোমরা মনে রাখবা। প্রশ্নে যদি কখনো বলে দেওয়া থাকে অন্তর্ভুক্ত পদ্ধতিতে অঙ্কটা সমাধান করো, তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতিতেই সমাধান করবা। যদি বলে বহির্ভুক্ত পদ্ধতিতে সমাধান করো, তাহলে বহির্ভুক্ত পদ্ধতিতেই সমাধান করবা। যদি কিছুই বলা না থাকে, তাহলে কোনো বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক সমাধান করবা, কারণ বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক সমাধান করা অনেকটা সহজ। তাই তোমরা বহির্ভুক্ত পদ্ধতিতে অঙ্ক সমাধান করবা। আরেকটা বিষয় মনে রাখতে পারো, অঙ্কের সাথে যদি কোনো চিত্র উল্লেখ করা থাকে, অঙ্কের সাথে যদি কোনো চিত্র উল্লেখ করা থাকে, সেক্ষেত্রেও তোমরা অঙ্কটা বহির্ভুক্ত পদ্ধতিতে সমাধান করবা। তাহলে এটা কি, শ্রেণী ব্যবধান 10 নিয়ে বহির্ভুক্ত পদ্ধতিতে গণসংখ্যা নিবেশ। আচ্ছা, আজকের অঙ্কে যেহেতু আয়তরেখা অঙ্কন করতে বলছে, তাহলে আমরা এখানে লিখি আয়তরেখা আঁকি। আচ্ছা, এটা গেল আমাদের ভাষা লেখার বিষয়টা। শ্রেণী সংখ্যা অন্যভাবেও বের করা যায়, সেভাবে বের করার চেয়ে তোমরা এভাবে বের করবা। যদি প্রশ্নে কখনো শ্রেণী সংখ্যা দেওয়া থাকে বা শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, সেক্ষেত্রে পরিসরকে শ্রেণী ব্যাপ্তি দিয়ে ভাগ করলেও শ্রেণী সংখ্যা পাওয়া যায়। এছাড়া পরিসংখ্যানবিদদের ধারণা অনুযায়ী অন্যভাবেও শ্রেণী সংখ্যা বের করা যায়। আমি ধীরে ধীরে সবই তোমাদেরকে শিখাবো। তাহলে এখন গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব। গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করার সময় তোমাদেরকে বলছিলাম যে 3 কলাম আর 5 কলামের একটা বিষয়। তো যখন কোনো অঙ্কে আমাদেরকে কোনো কিছু বলা থাকবে না, কোনো নির্দেশনা দেওয়া থাকবে না, তখন আমরা 3 কলাম বিশিষ্ট গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করব। এখানেও আমরা 3 কলাম বিশিষ্ট গণসংখ্যা নিবেশন সারণী প্রস্তুত করি। প্রথমটা হচ্ছে শ্রেণীব্যাপ্তি, যাকে সিআই বলা হয়। এরপর হচ্ছে টালি চিহ্ন, এরপর হচ্ছে গণসংখ্যা, যাকে এফ দ্বারা প্রকাশ করা হয়। এবার আমরা কি করব? এবার আমরা এই শ্রেণীগুলো বের করে নিব। তো শ্রেণীগুলো বের করে নেওয়ার আর একটা পদ্ধতি আছে, মানে এখানে কয়টা সারি হবে এটা বের করার একটা পদ্ধতি আছে। সেটা হচ্ছে আমরা যদি পরিসরকে শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করি, তাহলে আমাদের সারির সংখ্যা বের হবে। পরিসর কত বের হয়েছিল? 57। আর আমাদের ব্যবধান কত? 10। 57কে 10 দিয়ে ভাগ করলে আসে কত? 5.7, মানে 6টা আমাদের সারি হবে এখানে। 6-এর সাথে 2 যোগ করে সারিগুলো দিতে হয়। তাহলে দেখো, 2, 3, 4, 5, এই যে 6। আর আমি বলছিলাম 6-এর সাথে 2 যোগ করে সারি দিতে হয়, এই যে একটা হেডিং এর জন্য, আর শেষ মোট করার জন্য আরেকটা সারি দিতে হয়, এই জাস্ট। আচ্ছা, এবার দেখো আমরা কি করব, শ্রেণীগুলো বসাবো। আরম্ভ সংখ্যা কত? 40 বসাইলাম। শ্রেণী ব্যবধান কত? 10। পদ্ধতি কি? বহির্ভুক্ত পদ্ধতি। তার মানে 41 থেকে হিসাব করতে হবে। 41 থেকে হিসাব করো তো দেখি কত আসে। 40 থেকে শ্রেণী ব্যবধান 10 হিসাব করলে কত আসবে? 41, 42, 43, 44, 45, 46, 47, 49, 50। এখন বহির্ভুক্ত পদ্ধতির নিয়ম হচ্ছে প্রথম শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে মিলে যায়। এই যে প্রথম শ্রেণীর উচ্চ সীমা পরবর্তী শ্রেণীর নিম্ন সীমার সাথে মিলে গেলে আমাদের এখন কত লিখতে হবে? এখানে একটু বলো তোমরা, এখানে কত লিখবো?
50 লিখবো নাকি 51 লিখবো? তো দ্রুত রেসপন্স করো। আচ্ছা, প্রিলি মাস্টার সমাজবিজ্ঞান ডিপার্টমেন্টের অসংখ্য শিক্ষার্থী আমার কাছ থেকে সাজেশন চেয়েছে। তো দেখো, একদিন পরেই পরিসংখ্যানে ভালো করা যায় না, তবে পরিসংখ্যানে পাশ করার জন্য আমি তোমাদের একটা শর্ট সাজেশন আমার প্রোফাইলে দিয়ে রাখছি, গাণিতিক সাজেশন। থিওরি গুলো তোমরা বোর্ড প্রশ্ন পড়ে নিও। গাণিতিক সাজেশনের ওখানে আমি 6টা অঙ্ক দিয়েছি তোমাদের। তোমাদের যদি ভাগ্য ভালো থাকে 6টা অঙ্ক থেকে 6টাই কমন পাবা। যদি তোমাদের 6টা থেকে 6টা কমন নাও থাকে, তারপর 3টা 10 নম্বরের অঙ্ক কমন থাকবে ইনশাল্লাহ। তোমরা ওইটা দেখে একটু ভালো করে সলভ করে নিও, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এবার দেখো, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, এবং 90 থেকে 100। দেখো, আমাদের সারণীগুলো সব দেওয়া শেষ। আমি তোমাদেরকে গত ক্লাসে বলছিলাম যে সারণীগুলো কতক্ষণ পর্যন্ত দিব। যে সারির মধ্যে এসে আমরা সর্বোচ্চ সংখ্যা পাবো, সেখান থেকে আমাদের সারি দেওয়া বন্ধ হবে। এই যে 90 থেকে 100-র মধ্যে সর্বোচ্চ সংখ্যা দেওয়া আছে 97, কাজে এখানেই আমাদের কি সারি দেওয়া শেষ। এখন আমরা কি করব? এখন আমরা গণসংখ্যা নির্ণয় করব। গণসংখ্যা নির্ণয় করাটা গতকালকে তোমাদেরকে দেখাই দিয়েছিলাম। তোমরা সবাই গণসংখ্যা বের করতে পারবা কিনা একটু জানাও। আচ্ছা, তোমরা সবাই বের করতে পারবা দেখা যাচ্ছে। তারপরেও আমি প্রথম সারির গণসংখ্যাগুলো তোমাদেরকে বের করে দেখাচ্ছি, এবং পরের গণসংখ্যাগুলো আমার এখানে বের করা আছে। আমি সরাসরি সেগুলো বসিয়ে দিয়ে অঙ্কটা সম্পূর্ণ করব। তারপর হচ্ছে আমরা আয়তলেখ অঙ্কন করার চেষ্টা করব। তোমরা সবাই একটু খেয়াল করো, এখানে দেখো, আমাদের প্রশ্নে একটু খেয়াল করো। প্রথমে দেখো, দেখা যাচ্ছে 62, 78 এবং 95। 62 কোথায় আছে দেখো তো, 60 থেকে 70-এর ঘরে, এখানে একটা আমরা তার চিহ্ন দিব। এরপর হচ্ছে 78, 70 থেকে 80 লেখা আছে, এখানে একটা দেবো। এরপর হচ্ছে 95, 90 থেকে 100-র মধ্যে আছে, এখানে একটা দিব। এরপরে দেখো, 60, 62, 60, 72 এবং 85। আমি যেটা তোমাদেরকে শেখানোর উদ্দেশ্যে আজকে টালি চিহ্নটা দেখাচ্ছি, সেটা হচ্ছে 60-এর জন্য। দেখো, 60 উপরেও আছে নিচেও আছে, 50 উপরেও আছে নিচেও আছে, 80 উপরেও আছে নিচেও আছে। এখন এই 80-র জন্য বা 60-এর জন্য টালি চিহ্ন আমরা কোথায় বসাবো? মনে রাখতে হবে, বহির্ভুক্ত পদ্ধতিতে টালি চিহ্ন বসানোর সময় যদি কোনো সংখ্যা উপরেও থাকে এবং নিচেও থাকে, তাহলে টালি চিহ্নটা সব সময় শ্রেণীর নিম্ন সীমায় বসাতে হবে। তাহলে দেখো, এই যে 60 এখানেও আছে, 60 নিচেও আছে, আমাদেরকে টালি চিহ্ন বসাইতে হবে শ্রেণীর নিম্ন সীমায়। তাহলে এখন তোমরা বলো, উপরে বসবে নাকি নিচে বসবে? 60-এর জন্য টালি চিহ্ন উপরে বসবে নাকি নিচে বসবে? একটু দ্রুত জানাও। আমরা টালি চিহ্ন কোথায় বসাবো? উপরে বসাবো নাকি নিচে বসাবো? একই সংখ্যা যদি দুইবার থাকে, শ্রেণীর উচ্চ সীমায়ও থাকে, শ্রেণীর নিম্ন সীমায়ও থাকে, তাহলে আমরা টালি চিহ্ন কোথায় বসাবো?
উপরে নাকি নিচে? দ্রুত জানাও। ওকে, তোমরা অনেকেই লিখে দিয়েছো যে নিচে বসাতে হবে। ক্লাসে অনেক উপস্থিতি আছে কিন্তু কেউ তেমন কমেন্ট করতে চাচ্ছ না। তোমরা কি বোঝো না নাকি? বুঝলে লিখে দিবা, না বুঝলে প্রশ্ন করবা। তাহলে আমি এখন আমার খাতায় এই টালি চিহ্ন গুলো বের করা আছে, আমি টালি চিহ্ন গুলো অটোমেটিক ভাবে এখানে বসিয়ে দিচ্ছি, মানে সবগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো প্রথমে টালি চিহ্ন হবে দুইটা, 40 থেকে 50 এখানে হবে দুইটা, বসিয়ে দিলাম। এরপরে 50 থেকে 60-এর জন্য টালি চিহ্ন হবে পাঁচটা, 50 থেকে 60-এর জন্য টালি চিহ্ন বসাইতে হবে পাঁচটা। 60 থেকে 70-এর জন্য টালি চিহ্ন হবে ছয়টা, পাঁচ আর একে ছয়। এরপর হচ্ছে দেখো, এরপর 70 থেকে 80-এর মধ্যে টালি চিহ্ন হবে আটটা, এক দুই তিন, যেখানে হচ্ছে পাঁচটা, ছয় সাত, আটটা। 80 থেকে 90-এর জন্য টালি চিহ্ন হবে কয়টা? সরি, আমার এখানে টালি চিহ্ন বসাইতে একটু ঝামেলা হয়ে গেছে, এই টালি চিহ্ন গুলো একটু ভুল আছে। প্রথমে টালি চিহ্ন হবে একটা, আচ্ছা, এরপরে হচ্ছে তিনটা, সরি সরি, এক দুই তিন। এরপরে হচ্ছে নয়টা, আমাদের 60 থেকে 70-এর মধ্যে টালি চিহ্ন হবে নয়টা, ছয় সাত আট নয়। 70 থেকে 80-এর মধ্যে টালি চিহ্ন হবে 12টা, তাহলে এখানে হচ্ছে কয়টা? 10টা, 11টা, 12টা। 80 থেকে 90-এর জন্য টালি চিহ্ন হবে নয়টা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়। 90 থেকে 100-এর জন্য টালি চিহ্ন হবে আমাদের ছয়টা, তাহলে দুই তিন চার পাঁচ আর একে ছয়। টালি চিহ্নগুলো আমরা সবগুলো বসাইলাম। এবার আমাদেরকে কি করতে হবে? এই টালি চিহ্নগুলো অনুসারে আমাদের নিজস্ব সংখ্যা পদ্ধতিতে আমরা এখানে গণসংখ্যা বসাবো। নুসরাত জাহান বের করে দিয়েছে, হ্যাঁ নুসরাত জাহান এগুলো সঠিক আছে। এরপর এর আগে দেখলাম আরেকজন কে যেন করে দিয়েছে, ওনার গুলোও সব সঠিক ছিল। আচ্ছা, আমরা এবার এখানে গণসংখ্যা লিখবো। তাহলে এখানে হচ্ছে কি ওয়ান, এখানে হচ্ছে থ্রি, এখানে হচ্ছে পাঁচ আর চার নয়, এখানে হচ্ছে 12, এখানে হচ্ছে পাঁচ আর চার নয়, নয় দুইবার হচ্ছে, এবং সর্বশেষ হচ্ছে ছয়। এখন আমাদেরকে যোগ করে দেখতে হবে গণসংখ্যাগুলো মোট তথ্যের সমান হচ্ছে কিনা। আমরা একটু যোগ করে দেখি, তোমরা একটু এগুলো যোগ করো তো, দেখো তো যোগফল কত আসে। এক তিন নয় 12 নয় ছয়, একটু যোগ করো, যোগফল কত আসে দ্রুত। আজকের এই ক্লাস দেখে যদি কারো ভালো লাগে, যদি কেউ ভর্তি হতে চাও, তাহলে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি নিশ্চিত হতে পারবা। যদি তোমরা একই সাথে 4-5 জন একসাথে ভর্তি হও, তাহলে সামাজিক পরিসংখ্যানের কোর্সটির মধ্যে কিছুটা ছাড় পাবা। একই সাথে কম্পালসারি ইংলিশ কোর্স চলমান আছে, সেই কোর্সেও তোমরা ভর্তি হতে পারো। কম্পালসারি ইংলিশ কোর্সে এককভাবে ভর্তি হলে কোর্স ফি 550 টাকা। আচ্ছা, 40 চলে আসছে, তাহলে আমি এখানে লিখে দিচ্ছি 40। যখন এখানকার 40 এবং এখানকার 40 মিলে যাবে, তখন মনে করবা তোমাদের অঙ্কটা এই পর্যন্ত সঠিক আছে। আমাদের যেহেতু মিলে গেছে, তাহলে আমরা বুঝতে পারতেছি আমাদের এই পর্যন্ত অঙ্ক সঠিক আছে। এখন আমরা কি করব? এখন আমরা গণসংখ্যা নিবেশন সারণী থেকে কিভাবে আয়তলেখ অঙ্কন করতে হয় এই বিষয়টা দেখব। তোমরা সবাই জানো আয়তলেখ অঙ্কন করার জন্য গ্রাফ পেপারের প্রয়োজন হয়। গ্রাফ পেপার ব্যতীত আয়তলেখ অঙ্কন করা যায় না। তাহলে আমরা আমাদের আহ, এখানে এই যে ল্যাপটপের মধ্যে একটা গ্রাফ পেপার শেয়ার করে নেব। তারপর এই গ্রাফ পেপারটাকে দিয়ে আমরা এখানে আয়তলেখটা অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে যদি দেখো, তাহলে তোমাদের আর কারো কোনো প্রশ্ন থাকবে না এবং আয়তলেখ আজকেই তোমরা শিখতে পারবা। সবাই একটু মনোযোগ সহকারে দেখো, এবং আমি যে হোমওয়ার্ক গুলো তোমাদেরকে দিব এই হোমওয়ার্ক গুলো সমাধান করবা। তাহলে দেখবা পরীক্ষার মধ্যে যদি এখান থেকে প্রশ্ন আসে, 100% তোমরা খুবই অল্প সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তাহলে এখন আমরা একটা গ্রাফ পেপার এখানে শেয়ার করে নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে একটু দেখো। আচ্ছা, আশা করছি তোমরা স্ক্রিনের মধ্যে, কাউসার, তোমার এই প্রশ্নের উত্তরটা গতকালকে আমি কয়েকবার দিয়েছিলাম।
একটু মনে রাখতে হবে তো, একটু মনে রাখতে হবে, হ্যাঁ। গ্রাফ পেপার এক্সাম হলে নিয়ে যাইতে হবে না, এক্সাম হলে তোমাদেরকে গ্রাফ পেপার দিয়ে দিবে। গ্রাফ পেপার এক্সাম হলে তোমাদেরকে স্যারেরা দিয়ে দিবে। তবে স্যারেরা যে গ্রাফ পেপার দিবে সেটা আকারে অনেক ছোট হবে। ওনারা একটা গ্রাফ পেপার ছিঁড়ে কয়েক টুকরা করে তারপর দেয়। তোমরা চাইলে গ্রাফ পেপার বাড়ি থেকে নিয়ে যেতে পারো, এবং সেখানে যদি নিয়ে যাও এটা, তাহলে স্যারদের কাছ থেকে সাইন করে নিবা। স্যারদেরকে বলবা যে স্যার সাইন করে দেন, তাহলে স্যারেরা সাইন করে দিবে। তাহলে কোনো সমস্যা হবে না। আচ্ছা, তাহলে দেখো এটা হচ্ছে একটা গ্রাফ পেপার। এই গ্রাফ পেপারের মধ্যে অনেকগুলো ছোট বড় ঘর আছে। তোমরা একটু খেয়াল করে দেখো, আমি যখন এটা বড় করলাম, তখন এই গ্রাফ পেপারের মধ্যে যে নীল বড় ঘরগুলো দেখা যাচ্ছে, এর ভিতরে আবার আকাশি আকাশি ছোট ছোট গুলো অনেকগুলো ঘর আছে। এই যে একটা বড় ঘর, তুমি মনে করো যে এটা একটা বড় ঘর, মনে করো এটা একটা বড় ঘর। এটা হচ্ছে বড় বর্গ একক। এর ভিতরে আবার দেখো স্কোয়ার সাইডে 5টা করে ঘর আছে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5টা। এর ভিতরে আবার কি আছে, 5টা করে ঘর আছে। তাহলে আমাদেরকে যখন গ্রাফ পেপার অঙ্কন করতে হবে, আমরা তখন কি করব, এই বিষয়গুলো মাথায় রেখে অঙ্কন করব। কারণ গ্রাফ পেপার অঙ্কন করার পর আবার কি করতে হয়, স্কেল করতে হয় বা অঙ্কন প্রণালীটা লিখতে হয়। আমরা সেটা সুন্দরভাবে লিখবো। আচ্ছা, দেখো, গ্রাফ পেপারে কোনো গ্রাফ চিত্র যখন অঙ্কন করতে হয় তখন দুইটা অক্ষ বেছে নিতে হয়। একটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। এক্স অক্ষটা সর্বদা ভূমির দিকে থাকে, ওয়াই অক্ষটা সর্বদা লম্ব আকারে থাকে। ভূমি হচ্ছে এই যে নিচের দিকে, লম্ব হচ্ছে উপরের দিকে। আমরা এখন প্রথমে অক্ষগুলো বের করে নিব। তাহলে এই যে এখান থেকে শুরু করতেছি আমরা, এখান থেকে এই দিকে এক্স অক্ষটা বের করে নিলাম, এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ। এবার উপর থেকে নিচের দিকে আমরা ওয়াই অক্ষটা বের করে নিব। এগুলোকে নামকরণ করে নিব, দেখো, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ নামকরণ করে নিব। কেন্দ্রকে আমরা সাধারণত ও দ্বারা প্রকাশ করে থাকি, এখানে দিলাম ও। আর এই দিকে যেটা আসছে এটা হচ্ছে সাধারণত এক্স। তাহলে ও এক্স হচ্ছে ভূমি, ও এক্স হচ্ছে ভূমি, ও ওয়াই হচ্ছে লম্ব, ও ওয়াই হচ্ছে লম্ব। আচ্ছা, ভূমি এবং লম্ব চিহ্নিত করে নিলাম। মনে রাখতে হবে, আয়তলেখ অঙ্কন করার সময় আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা। শ্রেণী ব্যবধান কোথায় বসাবো? শ্রেণী ব্যবধান বসাতে হবে ভূমি অক্ষ বরাবর। ভূমি বরাবর আমাদেরকে শ্রেণী ব্যবধান গুলো বসাইতে হবে। আজকের অঙ্কেরও ভূমি বরাবর আমরা শ্রেণী ব্যবধান গুলো বসাবো, এখনই শ্রেণী ব্যবধান গুলো বসিয়ে দেব। আচ্ছা, দেখো, আমাদের আজকের অঙ্কের শ্রেণী ব্যবধান বোর্ডে একটু লক্ষ্য করো তোমরা, 40 থেকে 50। 40 থেকে 50, তাহলে এখানে আমরা কি করব, এই ঘরের মধ্যে দিব 40, এখানে দিলাম 40। এর ভিতরে আমি তোমাদেরকে একটু আগে ছোট ছোট 5টা করে ঘর দেখাইছিলাম। তাহলে প্রত্যেকটা ছোট ঘরের মান যদি 1 হয়, তাহলে এখান থেকে ছোট ছোট 10টা ঘর পরে আমরা লিখতে পারবো 50। এই 50-এর থেকে এখানে ছোট ছোট আবার 5টা ঘর পরে আমরা এখানে লিখবো 60। আবার ছোট ছোট 5টা ঘর পরে আমরা লিখবো এখানে 70। দেখো, এই যে 70-এর পর আবারও ছোট ছোট 10টা ঘর পরে আমরা এখানে কি লিখবো, 80। আবার এখান থেকে ছোট ছোট 10টা ঘর পরে আমরা লিখবো 90। এখান থেকে আবার ছোট ছোট 10টা ঘর পরে আমরা লিখবো কি, 90। এর পর হচ্ছে কত, 100। আমাদের সর্বোচ্চ আহ শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীব্যাপ্তির সর্বোচ্চ সীমা হচ্ছে 100। 100 পর্যন্তই রাখলাম, এর বেশি দেওয়ার কোনো দরকার নাই। শ্রেণী ব্যবধানটা বসানো তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। বুঝে থাকলে ওকে লিখে দিবা, আর না বুঝে থাকলে কি বোঝো নাই সেটা প্রশ্ন করবা। দ্রুত করো।
আচ্ছা, তোমরা বুঝতে পারছো, তাহলে এখন পরের অংশে আমরা চলে যাচ্ছি। ওকে, দেখো, আমরা এদিকে শ্রেণী ব্যবধান বসাইলাম। এবার ও ওয়াই অক্ষ বা লম্ব অক্ষ বরাবর আমরা কি করব? লম্ব অক্ষ বরাবর আমরা গণসংখ্যা বসাবো। তো গণসংখ্যাগুলো একটু তোমরা বোর্ডে লক্ষ্য করো, দেখো আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। তাহলে এইদিকে এই ঘরগুলোকে এমন ভাবে ধরবো যেন আমাদের এদিকে সর্বোচ্চ গণসংখ্যা পর্যন্ত ঘরগুলো থাকে, এবং চিত্রটাও যেন দেখতে একটু সুন্দর হয়। চিত্রটা যদি আহ ছোট হয়ে যাইতো তাহলে দেখতে খারাপ লাগতো, আমরা চিত্রটাও চেষ্টা করবো একটু বড় করার জন্য। হ্যাঁ, শ্রেণী ব্যবধান যদি 5 থাকে তাহলে তোমরা 5 ধরে করবা, শ্রেণী ব্যবধান 10 থাকে 10 ধরে করবা। শ্রেণী ব্যবধান যদি অনেক বেশি থাকে, গ্রাফ পেপারে যদি জায়গা না হয়, তাহলে সেটাকে আরো কমিয়ে ধরবা। জাস্ট যেটা ধরবা সেটা আবার তোমাদেরকে অঙ্ক প্রণালীর সময় লিখে দিতে হবে, জাস্ট এতটুকু। তো এবার দেখো, আমরা এইদিকে গণসংখ্যা বসাবো। তো গণসংখ্যা যেহেতু সর্বোচ্চ 12, এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। আমাদের এখানে মাত্র 10টা আছে, কিন্তু আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 12। 12টা থাকলে আমাদের ভালো হইতো। তাহলে আমরা এখানে একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটা বড় একটা ঘরকে ধরে নেব, 2 করে ধরে নিতে পারি। প্রতি বড় একটা ঘরকে 2 অথবা আড়াই করে ধরে নিতে পারি আমরা এখানে। আচ্ছা, 2 করে ধরি। তাহলে এইটা হচ্ছে 2, এইখানে হচ্ছে 4, এইখানে হচ্ছে 6, 6 এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 10, এরপর হচ্ছে 12। আচ্ছা, এই পর্যন্ত আমরা গণসংখ্যাগুলো বসিয়ে নিলাম। কেন বসিয়ে নিলাম তোমরা একটু খেয়াল করো। দেখো, এখানে বলা আছে যে আহ আয়তলেখ অঙ্কন করতে হবে। তো আয়তলেখ অঙ্কন করার জন্য আমাদের দুইটা জিনিস প্রয়োজন, একটা হচ্ছে শ্রেণী ব্যবধান আর একটা হচ্ছে গণসংখ্যা। তো গণসংখ্যা থাকবে কোন দিকে? ও ওয়াই অক্ষ বা লম্ব বরাবর থাকবে গণসংখ্যা। তো এখানে আমাদের গ্রাফ পেপারটা যদি আরেকটু বড় হইতো, তাহলে এখানে প্রত্যেক বড় একটা ঘরকে আমরা কি করতাম, 5 একক করে 1 একক করে ধরে নিতাম। তো যেহেতু জায়গা সংকুলন হচ্ছে না, এই জন্য আমরা প্রতি বড় একটা ঘরকে ধরে নিলাম 2 একক। অর্থাৎ এই যে এখানে দেখো, এই 0 থেকে এই 2 লেখা পর্যন্ত এর ভিতরে ছোট ছোট ঘর আছে 5টা। কিন্তু আমরা বললাম তোর ভিতরে 5টা ঘর আছে, ঠিক আছে, কিন্তু তোর মান আমরা দিলাম 2। এখন যে হিসাবগুলো হবে, অঙ্কন প্রণালী যেগুলো থাকবে, এগুলো সব 2 এর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে। এখানে সুজন হোসাইন একটা প্রশ্ন করছে, কোন প্রশ্নে চাইলে সারণীতে কোন কোন ঘর লাগবে সেটা মনে রাখার সহজ পদ্ধতি বা নিয়ম আছে কি? অবশ্যই নিয়ম আছে। অজীব রেখা, বহুভুজ, আয়তলেখ এগুলো এখনো আমি করাইনি, শুধু আয়তলেখটা করাচ্ছি। তাহলে আমি আগে এগুলো পড়ানো শেষ করি। পড়ানো শেষ করার পর আমার শিক্ষার্থী যারা থাকবে তাদেরকে অবশ্যই অবশ্যই আমি সহজ উপায়, সহজ যে পদ্ধতি আছে সেগুলো জানিয়ে দিব। এখন আমার এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থী জানেই না যে অজীব রেখা কি, অজীব রেখা কোথায় অঙ্কন করতে হবে, তারপর হচ্ছে বহুভুজ জানেই না কি। আমি তাদেরকে আগে এগুলো সম্পর্কে জানাই, এগুলো তারা আগে জানুক, তারপর হচ্ছে সহজে কিভাবে মনে রাখতে হয় সেগুলো তাদেরকে শিখাই দিব। আচ্ছা, আমাদের গণসংখ্যা এবং শ্রেণী ব্যবধান বসানো শেষ। এবার আমরা চিত্রটা অঙ্কন করব। চিত্র কিভাবে অঙ্কন করব? এই যে শ্রেণী ব্যবধানকে হিসাব করে গণসংখ্যা বসিয়ে বসিয়ে আমরা এখানে বার অঙ্কন করব বা টাওয়ারের মতো অঙ্কন করব। এভাবে অঙ্কন করলেই আমাদের চিত্রটা কিন্তু হয়ে যাবে। কালারটা একটু পরিবর্তন করে নেই, লাল কালারই থাকুক। দেখো, তোমরা একটু খেয়াল করো, মনোযোগ সহকারে দেখো, আজকেই তোমাদের আয়তলেখ শেখা হয়ে যাবে। 40 থেকে 50 যখন আমাদের শ্রেণী ব্যবধান, তখন আমাদের গণসংখ্যা হচ্ছে 1। তখন আমাদের গণসংখ্যা কি? 1। এই যে এটা হচ্ছে 40 আর এটা হচ্ছে 50, এর মধ্যে গণসংখ্যা হবে কত? 1। কিন্তু এখান থেকে এই পর্যন্ত আমরা মান দিয়েছি কত? নতুন হলে তো একটু হার্ড লাগবেই। তুমি এই ক্লাসটা করো, তারপর হচ্ছে এটা ভিডিও থাকবে, তুমি ভিডিওটা একটু দেখো, দেখবা আর হার্ড লাগবে না। তারপরেও যদি হার্ড লাগে, আমি আছি তোমাকে সেটা আরো সহজে বুঝিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা এই যে 2 ঘরের অর্ধেক মান যদি ধরি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে আমরা এটাকে এভাবে বসাবো। আচ্ছা, দেখো আমাদের প্রথম বার কিন্তু দেওয়া হয়ে গেছে।
আচ্ছা, খেয়াল করো তোমরা, এরপর দেখো 50 থেকে 60 যখন, তখন আমাদের গণসংখ্যা হচ্ছে 3। তাহলে এই যে 50 থেকে 60-এর মধ্যে 3 নম্বর ঘরে আমরা একটা বার দেব। এটা হচ্ছে 4 নম্বর ঘর, এর মাঝ বরাবর যদি আমরা রাখি তাহলে কিন্তু এখানে আমাদের 3 নম্বর ঘরটা পাওয়া যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটু উপরে উঠবো, এখান থেকে 60-এর এখানে আসবো, এখান থেকে সরাসরি নিচে চলে আসবো। দেখো আমাদের 2 নম্বর বার হয়ে গেল। এবার পরেরটা দেখো, পরে হচ্ছে গণসংখ্যা 9। তাহলে 8-এর মাঝ বরাবর এসে আমরা কি করব, এখানে 9 নম্বর গণসংখ্যাটা বের করে ফেলবো। তাহলে এখান থেকে কি করব, এই যে ধরো এইটাই হচ্ছে আমাদের 9, তাহলে এখান থেকে নিচে চলে আসবো, আসলাম। 60 থেকে 70 চলে আসছে। এবার হচ্ছে দেখো 12, আমাদের সর্বোচ্চ গণসংখ্যা কত, 12। তাহলে আমরা এখান থেকে 12 পর্যন্ত উঠে যাব উপরে, এই যে এখানে হচ্ছে 12 দেওয়া আছে। এবার হচ্ছে 80 থেকে 90, তখন আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 9। আমরা এইখানে 9 ধরে নিয়েছিলাম, তো এখান থেকে নিচের দিক চলে আসবে। এরপর হচ্ছে 90 থেকে 100, তখন আমাদের গণসংখ্যা হচ্ছে 6। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ 6 দেওয়া আছে, এখান থেকে আমরা 100 পর্যন্ত নেমে আসবো। এই যে এটা হচ্ছে আমাদের একটা পূর্ণাঙ্গ আয়তলেখ। এই আয়তলেখের এখানে যেহেতু 0 থেকে 40 একটা ঘর আমরা বাদ দিয়ে এটা অঙ্কন করেছি, কাজেই এখানে আমরা কি করব, ভাঙ্গা চিহ্ন দিয়ে এই ঘরটাকে পূর্ণ করে দেব। এভাবে ভাঙ্গা চিহ্ন দিয়ে পূর্ণ করে দেব, এভাবে ভাঙ্গা চিহ্ন দিয়ে পূর্ণ করে দেব। আয়তলেখটা তোমরা বুঝতে পারছো কিনা একটু জানাও। মোরশেদ প্রশ্ন করছে যে ছোট 5 ছোট ঘরের 2.5 পর্যন্ত অর্ধেক তথা 2 হলে অঙ্কন করলে গ্রাফ কেটে দিবে। কেন কেটে দিবে ভাই? মোর্শেদ আলম, কেন কেটে দিবে একটু লিখে দিয়েন তো। বুঝে থাকলে ওকে লিখে দিবেন, দ্রুত লিখবেন। আচ্ছা, তোমরা সবাই বুঝতে পারছো, কিন্তু একজন বলছে যে ঘর করলে গ্রাফ কেটে দিবে, কিন্তু উনি কেন কেন কেটে দিবে এটা বলতেছে না। আচ্ছা ঠিক আছে, দেখো আমরা এখানে চিত্রটা অঙ্কন করে নিয়েছি। এখানে কি করেছি, এই যে 5 পর্যন্ত ঘরকে আমরা কি করলাম, এখানে ধরে নিয়েছি 2। একটা ঘরের মান ধরে নিয়েছি কত, 2। বড় একটা ঘরের মান ধরে নিয়েছি আমরা 2, আর শ্রেণী ব্যবধান বরাবর আমরা প্রতি ছোট এক ঘরের মান ধরে নিয়েছি 1, বা প্রতি বড় এক ঘরের মান ধরে নিয়েছি 5, বা বড় 2 ঘরের মান নিয়েছি 10। এটা কিভাবে অঙ্কন প্রণালী লিখতে হয় সেটা আমি তোমাদেরকে 3 নম্বর ক্লাসে শিখিয়ে দিব। এখন পর্যন্ত যেহেতু তোমরা নতুন, অর্থাৎ, আচ্ছা যেহেতু তোমরা নতুন এখানে, ভাই তোমাকে তো 2.5 ধরতে বলা হয় নাই, তুমি যেটা ধরে নিবা সেটাই অঙ্কন প্রণালীতে লিখে দিবা, তাই হয়ে যাবে। হ্যাঁ, 5 ঘরকে 5 ধরে করতে পারবা তোমরা। 5 ঘরকে যদি 5 ধরে করো, তখন তোমার গ্রাফ পেপারটা এই পর্যন্ত হবে, একদম ছোট হবে দেখতে, তখন ভালো লাগবে না। আচ্ছা তাহলে আমি তোমাকে
আজকের এই অঙ্কটার আলোকে একটা হোমওয়ার্ক দিয়ে দেই, তোমরা সবাই বাসায় বসে বসে হোমওয়ার্কটা সলভ করবা, সলভ করে আমার একটা পাবলিক গ্রুপ আছে, সেই গ্রুপের মধ্যে পোস্ট করে দিবা। আমি তোমাদেরকে হোমওয়ার্কটা এখন দিয়ে দিচ্ছি। তোমরা যদি কেউ আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে অথবা আমার আইডিতে যোগাযোগ করে তোমরা ভর্তি হতে পারবা। এই কোর্সে ভর্তি হলে নিশ্চিত A+ পাওয়ার মতো প্রস্তুতি তোমরা নিতে পারবা। এবং আমার প্রোফাইল থেকে তোমরা রিভিউ দেখে নিও, অসংখ্য স্টুডেন্ট কিন্তু বিগত বছরে A+ পেয়েছে। আমার এখানে এমনও রেকর্ড আছে, একজন স্টুডেন্ট সে সবগুলো বিষয়ে ফেল করছে, শুধু পরিসংখ্যান আর ইংরেজিতে পাস করছে। যদিও সে অসুস্থ ছিল, আহ, তার অনেক বড় ধরনের সমস্যা ছিল, তারপরেও সে 2 সাবজেক্টে পাস করছে। আমি তোমাদেরকে যে হোমওয়ার্ক দিচ্ছি, অবশ্যই সবাই হোমওয়ার্কের স্ক্রিনশট নিয়ে তারপর ক্লাস থেকে বের হবা। সমাজবিজ্ঞান মাস্টার্স এর যদি কোনো শিক্ষার্থী থাকো, তোমাদের সাজেশন আমি আমার প্রোফাইলে দিয়ে দিয়েছি, সেখান থেকে যদি তোমরা একটু কষ্ট করে পড়ো, আশা করছি কেউ ফেল করবে না। আচ্ছা, তোমরা এই যে এখানে 56 নাম্বার যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এই অঙ্কটা সমাধান করবা আয়তলেখ সহ। এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের, এটা তোমরা একটু সবাই স্ক্রিনশট দিয়ে নাও। ঠিক আছে, আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।